আয়নার সামনে দাঁড়িয়ে চর্চাটা চালিয়ে যেতে লাগলাম। এভাবে নিজেকে নিজে উপভোগ করতে করতে এক পর্যায়ে শান্ত হয়ে গেলাম। সারা শরীর অদ্ভুত এক ঝাঁকুনি দিয়ে উঠল। আমার দ্রুত শ্বাসের শব্দ বাথরুমের চার দেয়ালের ভেতরেই সীমাবদ্ধ থেকে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁফাতে থাকি। এরপর গোসল সেরে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। এখন অনেকটা হালকা লাগছে নিজেকে। নাস্তাটা সেরে নিজের কিছু জরুরি কাজ সেরে ফেললাম। এর ভেতরে ভিডিও রেকর্ডের কথাটা বেরিয়ে গিয়েছিল মাথা থেকে। এরপর সন্ধ্যাবেলা দর্পণ ভাইয়ার সাথে দুপুরে খাবার খাওয়ার সময় এক পলক দেখা হয়েছিল, তারপর আর হয়নি। ভাবলাম দুই ভাই মিলে বাইরে গিয়ে একটু আড্ডা দিলে আসলে মনে দুশ্চিন্তাগুলো একটু হলেও লাঘব হবে। এমনিতে বিভিন্ন কারণে সকাল থেকে ঘেটে আসছি। এইভাবে ভাইয়ার রুমের দিকে যাই। রুমের দরজাটা খুলতেই দেখি কেউ নেই ঘরে। আম্মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করি ভাইয়ার বিষয়ে। তিনি কিছু বলতে পারলেন না। ভাবিও নেই আশেপাশে। আর ওদের রুমের ভেতরে পা বাড়ালাম না। দরজাটা আবার বন্ধ করে বেরিয়ে আসতে যাব, ঠিক তখন একটা জিনিসের দিকে চোখ পড়লো আমার। ভাইয়াদের বিছানায় বালিশ চাপা দিয়ে কিছু একটা রাখা হয়েছে। কৌতূহল বশত রুমের ভেতরে ঢুকে পড়লাম জিনিসটা কি দেখার জন্য। কাছে গিয়ে বালিশটা তুলতেই চমকে উঠলাম আমি। এ তো একটা ভিডিও রেকর্ড ক্যামেরা। বেশ ভালো দাম দিয়ে কিনেছে বোঝা যাচ্ছে। কিন্তু ভাইয়া ভাবি তো একটিবারের জন্যও বললো না এটা আমায়। ভীষণ খটকা লাগছে বিষয়টা। ওরা তো কিছু লুকোয় না আমার থেকে, নাকি বলতে ভুলে গিয়েছিল কে জানে। যদি ভুলেই যাবে এটা এভাবে বালিশের নিচে লুকিয়ে রাখবে কেন? লক্ষ্য করলাম টেবিলের পাশে কতগুলো কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। তার ভেতরে দুটো ট্রেনের টিকিট। টিকিটের দিকে তাকিয়ে আরো বেশি অবাক হলাম। এগুলো তো গতকালকে দুপুরের শিফটের টিকিট। সে অনুযায়ী ওদের পাশতে ফিরতে সন্ধ্যা হওয়ার কথা। তাহলে সকালে ফিরেছে বলল কেন? ভাইয়া ভাবি রাতেই বা কোথায় ছিল? অদ্ভুত ব্যাপার। এটাও গোপন করে রেখেছে আমাদের থেকে। ছোটবেলা থেকে দেখে আসছি বাইরে গিয়ে একটা হোঁচট খেলেও ভাইয়া বাসার সবার সাথে শেয়ার করে। ওর স্বভাবটাই এমন। কোনো কিছু হাইড করে রাখার মানুষ ও নয়। অথচ এখন ক্যামেরা আর টিকিটের বিষয়টা এভাবে গোপন করলো আমাদের থেকে। এটা ভাবতেই সকালের ভিডিওর কথা মাথায় চলে আসলো আমার। আমার আপত্তিকর ভিডিও ব্ল্যাকমেইলের সাথে এই ঘটনাগুলোর কোনো যোগসূত্র নেই তো? ছি ছি, হেদায়েত করো খোদা। এসব কি ভাবছি আমি নিজের ভাই আর ভাবিকে নিয়ে? ওদের কি শত্রুতা আমার উপর? আর ওরা কেন এরকম একটা জঘন্য কাজ করতে যাবে আমার সাথে? তবে এটাও ঠিক, এই মুহূর্তে যে ক্লুগুলো পেলাম আমি, সেগুলো একেবারে ফেলে দেবার মতো নয়। জানি না কি হচ্ছে আমার সাথে। রাতের বেলা আমার ফোনে একটা অচেনা নম্বরে ফোন কল আসে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে একটা আতঙ্কজনক নারী কণ্ঠ ভেসে আসলো। হ্যালো পল্লব। পল্লব, তুই কোথায় আছিস? কণ্ঠটা ভীষণ পরিচিত মনে হচ্ছে। আরে এটা তো শিমু আপু। শিমু আপুর কণ্ঠ শুনে চমকে উঠলাম আমি। শিমু আপু তুমি? কি হয়েছে তোমার? আমাকে বাঁচা পল্লব, ওরা মেরে ফেলবে আমায়। কি বলছো এসব? কে মেরে ফেলবে তোমায়? তোর দুলাভাই, ও আজ শেষ করে ফেলবে আমাকে। সর্বনাশ হয়ে গেছে। আমাদের দুজনের গতকাল রাতের ঘটনা কেউ রেকর্ড করে নিয়েছে, আর এখন সেগুলো আমার স্বামী মানে তোর দুলাভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি জানি না কি হবে এখন। আচ্ছা তুমি কোথায় আছো? ঠিকানাটা পাঠিয়ে দাও, আমি দেখি কি করা যায়। প্লিজ কিছু কর। কলটা কেটে বিছানার উপর ধপাস করে বসে পড়লাম। কি করব বুঝতে পারছি না কিছুই। আর লোক জানাজানির ভয় পাচ্ছি না আমি। লোকে সত্যি কথাই বলে, পাপ কোনোদিন চেপে রাখা যায় না। যে করেই হোক সেটা সবার সামনে প্রকাশ পাবেই। আমার আর শিমু আপুর শারীরিক সম্পর্কের কথা সারা পৃথিবী জেনে যাবে। সবার সামনে আমি একটা খারাপ নোংরা ছেলে হিসেবে পরিচিতি পাবো। নিজের মান সম্মানের বলি দেবার জন্য প্রস্তুত করছি নিজেকে। এই নিয়ে আক্ষেপ নেই। তবে মনে একটাই ভয়, ওরা শিমু আপুর কোনো ক্ষতি না করে ফেলে। বাসা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়লাম। কে আমাদের ঘনিষ্ঠ মুহূর্ত ভিডিও রেকর্ড করেছে সেই ভাবনা মাথা থেকে পুরোপুরি বের করে দিয়েছি। এই মুহূর্তে শিমু আপুর কাছে পৌঁছানো সব থেকে বেশি দরকার। যে ঠিকানাটা আমাকে দিয়েছে সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে যায়। শিমু আপু ওর এক বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছে। আমাকে দেখেই জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমি চরম বিরক্ততার সাথে ওকে ঠেলে দূরে সরিয়ে দেই। আমার ব্যবহারে ভীষণ অবাক হলো শিমু আপু। আমি বেশ রাগান্বিত স্বরে শিমু আপুকে প্রশ্ন করি, কেন আমার সাথে এটা করলে? আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলে কেন তুমি? আমি তোর জীবন নষ্ট করেছি? নয়তো কি? তোমার না স্বামী বর্তমান? তুমি তারপরেও একজন পরপুরুষকে অবৈধ সম্পর্কের প্রস্তাব দাও কি করে? তুই পরপুরুষ আমার কাছে? কি বলছিস এসব? হ্যাঁ জানি আমি তোমার খুব কাছের একজন বন্ধু, কিন্তু একজন বিবাহিত নারীর কাছে তার স্বামী ছাড়া সবাই পরপুরুষই হয়, এমনকি তার নিজের ভাইও। স্বামী? কে আমার স্বামী? কাকে স্বামী বলছিস তুই? কেন তাজ ভাইয়া?
আমার কথা শুনে শিমু আপু হাসতে লাগলো। আমি ওর এই অনর্থক হাসার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তুমি এই সময় হাসছো, কি করে পারছো বলবে আমায়? তুই কাকে স্বামী বলছিস পল্লব? যে পুরুষ সন্তান না জন্ম না দিতে পারার জন্য তার স্ত্রীকে দিনের পর দিন মারধর করে, তাকে শেষ করে দেবার হুমকি দেয়, সে স্বামী? যে নিজের বাবা মায়ের কথায় বিয়ে করা স্ত্রীকে ছেড়ে দিতে পারে, সে স্বামী? আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথা আপু, কি হয়েছে আমাকে খুলে বলো। আমার দুঃখের কথা কি শুনবি তুই? তুই তো আগে থেকে আমাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিস। লক্ষ্য করছি শিমু আপু কথাগুলো বলছে আর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে তার। এইভাবে আগে কখনো কাঁদতে দেখিনি ওকে। আমি ওর পাশে গিয়ে বসলাম, তারপর ওর কাঁধে হাত রেখে বলি, কি হয়েছে তুই শুধু একটিবার বল আমায়, প্লিজ আপু বল। তুই তো জানিস তাজের সাথে আমার বিয়ে হয়েছে এতগুলো বছর। আমি ওদের বংশে একটা সন্তান দিতে পারছি না বলে ওর পরিবারের ক্ষোভের শেষ নেই আমার উপরে। ওরা আমাকে সবকিছুর জন্য দায়ী মনে করে। আমি নাকি অপয়া, আমার পাপের জন্য পেটের সন্তান আসছে না। আমি তাজকে বোঝানোর অনেক চেষ্টা করি, কিন্তু ও আমাকে তো বুঝলোই না, উল্টো নিজের বাবা মায়ের অন্ধবিশ্বাসের পক্ষ নিল। আমি এর প্রতিবাদ করলে আমার উপরে নেমে আসতো অকথ্য নির্যাতন, আমাকে ছেড়ে দেবার হুমকি পর্যন্ত দিত। এখন তুই বল, আমি বাপ মা মরা মেয়ে, তাস আমাকে ওর পরিবার থেকে তাড়িয়ে দিলে কোথায় যেতাম আমি? আমার যে মরা ছাড়া উপায় ছিল না। এরপর সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিলাম। তাকে ডাকতে লাগলাম, তিনি যেন একটা সন্তান দেয় আমার। কিন্তু জানি না কোন পাপের জন্য উনি মুখ ফিরিয়ে নিয়েছেন আমার থেকে। আল্লাহ দয়া করলেন না আমার উপর। এরপর আমি ধীরে ধীরে বুঝতে পারি আসলে সমস্যাটা আমার না, তাজের। ওর ভেতরে সন্তান জন্ম দেবার ক্ষমতা নেই, অথচ দিনের পর দিন নিজের অপারগতার দায় আমার উপর চাপিয়ে এসেছে অমানুষটা। আমি ওর বাবা মার কাছে সবকিছু খুলে বলি, ভেবেছিলাম তারা হয়তো বুঝবে, কিন্তু তার উল্টো ফল হলো। ওরা কেউ আমার কোনো কথা কানেই তুললো না, সমানে আমাকে নির্যাতন আর ছেড়ে দেবার হুমকি দিতে থাকে। একবার আইনেরও আশ্রয় নিয়েছিলাম, কিন্তু চতুর তাজ আর ওর ফ্যামিলি পুলিশদের ঘুষ খাইয়ে আইনের মারপ্যাচ থেকে বেরিয়ে আসে, আমার উপর নির্যাতনের মাত্রা বাড়াতেই থাকে। তুই বিশ্বাস কর, আমার যদি বাবা মা বেঁচে থাকতো বা কোথাও যাওয়ার একটা ভালো জায়গা থাকতো, সেখানেই চলে যেতাম। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ, সেই রাস্তাও বন্ধ ছিল। এরপর আমার তোর কথা মাথায় আসে, একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বসে আমি। তাজ আর অরূপর পরিবারের সাথে তো শুধু একটা বাচ্চা নিয়ে এত ঝামেলা। ওদের টর্চারের হাত থেকে বাঁচতে একটা বাচ্চা প্রয়োজন আমার, সেটা যে কোনো প্রকারে। আর সেই মাধ্যমটাই ছিলি তুই। তোর দ্বারা আমি মা হবার সিদ্ধান্ত নিই। আমি জানতাম তুই ঠিক আমাকে এই মহা সংকট থেকে উদ্ধার করতে পারবি, তাই তোর কাছে ছুটে আসি। আমি এটাও জানি এখন তোর অংশ ধীরে ধীরে বেড়ে উঠছে আমার ভেতর। তাস সাপ সাপ জানিয়ে দিয়েছে ও এই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না, উল্টো আমায় আটকে মারধর করেছে। দেখ কি অবস্থা করেছে আমার। এই বলে শিমু আপু ওর পিঠটা আমাকে দেখায়। এক পলক সেই দিকে তাকিয়ে আঁতকে উঠলাম আমি। ইস, মানুষকে মানুষ এইভাবে টর্চার করে? শিমু আপুকে জানোয়ারগুলো নিশ্চিত মেরেই ফেলবে। আর এই ঘটনার পরে তো সেটা আরো নিশ্চিত। শিমু আপুর চোখের সমস্ত জল ইতিমধ্যে শুকিয়ে গিয়েছে, কাঠ হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। ইতিমধ্যে রুমের দরজায় ধাক্কা মেরে কেউ ভিতরে ঢুকে পড়ে। সে আর কেউ নয়, তাজ ভাইয়া। তাজ ভাইয়া গিয়ে শিমু আপুর চুলের মুঠি চেপে ধরলো। কিরে, মার খেয়েও লজ্জা নেই তোর? এখন আসছিস একটা হাঁটুর বয়সী ছেলের সাথে নষ্টামি করতে? মুখ সামলে কথা বলুন, কাকে কি বলছেন? এই, তুমি একদম চুপ থাকো। তোমাদের দুজনের নষ্টামির সব প্রমাণ আছে আমার কাছে। আর তুমি এই বয়সে দেখি পাক্কা খেলোয়াড় হয়ে উঠেছো। কে দিয়েছে এত ভালো ট্রেনিং? শিমু আপু? শিমু আপু গিয়ে তাজ ভাইয়ার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার যা বলার আমাকে বলো, পায়ে পড়ি, ওকে কিছু বলো না। আমার পা ছাড় বলছি। আর তোর কোনো কথা শুনবো না আমি। তোকে তো এবার ডিভোর্স দিতেই হবে। তাজ ভাইয়া রেগে মেগে শিমুল আপুকে উদ্দেশ্য করে বলে, আপু তুমি পা ছাড়ো ওর। ওর মতো একটা মানুষের পা ধরে কেন নিজেকে ছোট করছো? এত বড় বড় কথা বলছো? কি হও তুমি ওর? শুধু দেখো আমি ওর কি অবস্থা করি। কি করবে তুমি? ছেড়ে দেবে ওকে? দাও ছেড়ে। তোমার মতো মানুষরূপী জানোয়ারের সাথে সংসার করার থেকে না করাই ভালো। পল্লব, তুই চুপ কর। কি বলছিস এসব? ও আমাকে ছেড়ে দিলে কোথায় যাব আমি? তুমি আমার সাথে যাবে? আমার কথা শুনে তাজ ভাইয়া হাসতে লাগলো। কি বলে এই পুচকে? অন্যের বউ তার সামনে নিয়ে যাওয়ার কথা বলছে। সাহস দেখে হাসি পাচ্ছে আমার। কিসের বউ? তুমি তালাক দেবে ওকে? পল্লব, তুই চুপ কর। হ্যাঁ, তালাক তো ওকে দেবই আমি। ওর মতো নষ্টা মেয়েকে আমি আর আমার সংসারে রাখবো না। তারপর দেখি ওর কি গতি হয়।
রাস্তায় পচে গেলে মরতে হবে। রাস্তায় পচে গড়ে মরতে হবে না, সেই ব্যবস্থা আমি করব। তুমি করবে? কি করবে তুমি শুনি? আমি ওকে বিয়ে করব। শুনতে পেলে কি বলেছি আমি? আমার কথা শুনে শিমু আপু যেন স্তম্ভিত হয়ে গেল। তাজ ভাইয়া হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমার মুখ থেকে উচ্চারিত শব্দ পাথর বানিয়ে দিয়েছে দুজনকে। আসলে ওরা দুজনের কেউ ভাবতেও পারিনি আমি এরকম একটা কঠিন সিদ্ধান্তের কথা জানাবো। ছি, এসব কি বলছিস পল্লব? মাথা খারাপ হয়ে গেছে তোর? না, আমি একদম ঠিক বলছি। আর যা বলছি ভেবে চিন্তাই বলছি। আমি বিয়ে করলে একমাত্র তোকেই করব। বাহ, তাহলে এই ছিল তোমাদের দুজনের মনে? তলে তলে এত দূর? আপনি চুপ করুন তাজ ভাইয়া। আর আপনার এত প্রবলেম কেন হচ্ছে বুঝতে পারছি না। আপনি তো একটু আগেই বললেন শিমু আপুকে ছেড়ে দেবেন, তাহলে? সে তো আমি ছাড়বই, আর তোমাদের দুজনের ব্যবস্থাও করব আমি। বিশেষ করে তোমার পুচকে, যখন সারা দুনিয়া তোমাদের অপকর্মের কথা জানতে পারবে, কিভাবে মুখ লুকাবে তুমি? তাজ ভাইয়ার কথা শুনে হঠাৎ ভিডিওর কথা মাথায় আসলো আমার। হ্যাঁ, এটাই সুযোগ। যদি এখন এই ভিডিওর বিষয়ে কিছু জানা যায়। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই ভিডিওটা আপনি পেলেন কোথায়? কে দিয়েছে আপনাকে? আমার কথা শুনে তাজ ভাইয়া ওহো করে হেসে উঠল। কে দিয়েছে আমি সেটা বলবো তোমায়? তুমি আমায় ভাবোটা কি? দেখুন, আমার সাথে কিন্তু আপনার কোনোদিন কোনো শত্রুতা ছিল না। আপনি শিমু আপুকে ছেড়ে দিবেন তো দেন, তারপর আপনি আপনার মতো থাকবেন। আমরা কেউ নাক গলাতে যাব না। দয়া করে এই ভিডিওটা কে দিয়েছে আপনাকে তার নামটা বলুন, আমারও জানা দরকার। আবার এত বড় শত্রুটাকে কে পেছন থেকে এভাবে আমার পিঠে ছুরি মারছে? আমার মনে হয় তোমার সেটা না জানাই ভালো। যতটুকু জানতে পেরেছো তাই নিয়ে সন্তুষ্ট থাকো। কি জানতে পেরেছি আমি? যে ভিডিওটা দিয়েছে তার নাম বললেও তুমি হয়তো বিশ্বাস করতে পারবে না। সে খুব কাছের মানুষ তোমার। কাছের মানুষ? আমার কোন কাছের মানুষটা এত বড় একটা জঘন্য কাজ করলো আমার সাথে? তার নামটা বলুন প্লিজ। আমি আর কিছু বলতে পারবো না তোমায়, চললাম। আমার কথার কোনো ভ্রুক্ষেপ না করে তাজ ভাইয়া হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। শিমু আপু বেরিয়ে যাবে, আমি ঠিক তখন ওর হাতটা ধরি। তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো আমি? আমার ওই জাহান্নাম ছাড়া যাওয়ার আর জায়গা আছে? না, তুমি আর তাজ ভাইয়ার বাড়িতে যাবে না। তাহলে কোথায় যাব? তুমি আমার সাথে যাবে। দেখ, ছেলে মানুষই করিস না, এটা হয় না। আমি কেন তোর সাথে যেতে যাব? আমাকে যেতে দে প্লিজ। তুমি গেলে ওরা আবার তোমার উপর টর্চার শুরু করবে। যা বলছি শোনো, যেও না। তুই বলছিস আমি তোর সাথে যাব? ঠিক আছে, তা না হয় গেলাম, কিন্তু কতদিন? কতদিন আমি তোর বাড়িতে গিয়ে উঠে থাকবো? সেই তো ফিরতেই হবে আমায়। তোমাকে আর আমার বাড়ি থেকে ফিরতে হবে না, আমি সেই ব্যবস্থা করব। বিয়ে করব তোমাকে আমি। এগুলো পাগলামি ছাড়া কিছু না। তোমার আর আমার বিয়ে, এটা হয় কখনো? কেন হয় না? আর একটা কথা বলো, যদি কালকের রাতের জন্য তোমার গর্ভে সত্যি আমার বাচ্চা আসে, তো তখন কি করবে তুমি? তাজ ভাইয়া কোনোদিন মেনে নেবে ওই বাচ্চা? সে তো এখন সবটা জানে। কেউ আসবে না, আসার আগেই তাকে শেষ করে দেব আমি। কি বলছো কি এসব? তুমি জানো এটা আরো বড় পাপ। আর তার থেকেও বড় কথা, আমি আমার সন্তানকে নষ্ট করতে দেব না তোমায়। ওকে আমি আমার পরিচয় বড় করব। বড্ড পাকা পাকা কথা বলছিস। তোর মুখে এত ভারী ভারী কথা মানায় না। চুপ কর। আচ্ছা, আর বলবো না। তবে আমি তোমাকে এত বড় একটা অন্যায় করতেও দেব না। এখন আমার সাথে চলো। শিমু আপু কিছুতেই আমার সাথে যেতে চায় না। আমি এক প্রকার জোর করে ওকে আমার গাড়িতে নিয়ে গিয়ে উঠাই, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। জানি না বাড়ির লোকজনকে কিভাবে সামাল দেব। যাই হোক, কিছু একটা বুঝিয়ে বলতে হবে ওদের। হঠাৎ ফোনে একটা মেসেজ নোটিফিকেশন আসলো। ফোনটা ওপেন করতে চোখ দুটো ছানা বড়া আমার। আবারও সেই আইডি থেকে মেসেজ। কেমন আছো পল্লব? আমি কোনো রিপ্লাই দিলাম না। কি হলো, কথা বলছো না কেন? একটু আগে তোমার ভিডিওটা আবার দেখলাম। হ্যাঁ, আমি জানি। আমাকে এটা মনে করিয়ে দিতে হবে না। আমার কোনো সিক্রেট জিনিস আছে আপনার কাছে? তুমি কিন্তু বেশ হ্যান্ডসাম, তবে কাপড় ছাড়া আরো বেশি হ্যান্ডসাম লাগে। ছি, কি শুরু করেছেন আপনি এসব? প্লিজ স্টপ, প্লিজ। তোমার দেহের উপর থেকে চোখ ফেরাতে পারছি না আমি পল্লব। প্লিজ একবার ভিডিওর গেটআপে ধরা দাও না আমার কাছে। একবার নিজের চোখে দেখতে চাই তোমায়। কি বলতে চাইছেন আপনি? তুমি ভালো করে জানো আমি কি বলতে চাইছি। তুমি ছাড়া আমার যন্ত্রণা কে বুঝবে? শাট আপ, জাস্ট শাট আপ। আমি কথা দিচ্ছি, এবার তোমার আর আমার অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও করব না আমি। তোমায় আর ব্ল্যাকমেলও করবো না। একবার, জাস্ট একবার। কি একবার? একবারের জন্য হলেও আমি তোমার সাথে সময় কাটাতে চাই। তোমার সোয়া না পেলে আমি নিজেকে শান্ত করতে পারবো না কিছুতে। মরে যাব আমি। তোমার যন্ত্রণায় নিজেকে জর্জরিত করে ফেলতে চাই পল্লব।
না আর পারা যাচ্ছে না, এই নোংরামি রীতিমতো বেড়েই চলেছে। ফোনের ডাটাটা অফ করে গাড়ির সিটের উপরে ছুঁড়ে মারলাম। এমনিতে তাজ ভাইয়াদের সাথে ঝগড়া করে মোডটা অফ, তার উপর এই বিরক্তিকর মেসেজ মেজাজটাই বিগড়ে দিয়েছে। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হলো আমাদের। শিমু আপুকে গেস্ট রুমে রেখে আমি আমার ঘরে শুতে গেলাম। এমনিতে ভীষণ টায়ার্ড হয়ে আছি, গা হাত পা ছেড়ে দিয়েছে একেবারে। যে পোশাকে ছিলাম সেভাবেই শুয়ে পড়লাম। মাঝরাতে একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় আমার। শব্দটা যেন ওই পাশের ফ্লোরের দিক থেকে আসছে, কিন্তু ওদিকে তো স্টোর রুম। স্টোর থেকে এত রাতে কিসের আওয়াজ আসছে? আমি স্টোর রুমের ভেতরে যেতেই কেউ পেছন থেকে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। একটা অস্ফুট চিৎকার দিয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। চারদিকটা ক্রমশ অন্ধকার হয়ে আসছে আমার। ভীষণ যন্ত্রণা হতে লাগলো মাথায়। বুঝতে পারলাম আমি জ্ঞান হারাচ্ছি। ঠিক তখন নিজের চোখে একটা অস্পষ্ট মুখ দেখতে পাই, যার হাতে একটা শক্ত মোটা লাঠি। নিজের কাছে চরম অবিশ্বাস্য প্রতিভাত হলেও সে আর কেউ নয়, শিমু আপু নিজেই। ওর হাতের লাঠি বেয়ে এক ফোঁটা উষ্ণ রক্ত আমার গালের উপরে পড়লো। ঘুম ভাঙতে ধরপড় করে বিছানা ছেড়ে উঠে পড়লাম। এটা কি স্বপ্ন দেখলাম আমি? শিমু আপু কেন এমনটা করতে যাবে আমার সাথে? যাক বাবা, স্বপ্ন তো স্বপ্নই হয়, যা কখনোই বাস্তব হবার নয়। হয়তো কাল সারাদিন যে পরিমাণ ধকল গিয়েছে, এরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখা অস্বাভাবিক কিছু নাই। আচমকা ভাবির কণ্ঠস্বরে চমকে উঠলাম। এ কি, আজ এত তাড়াতাড়ি উঠে গেলে, কি ব্যাপার? না এমনি, ঘুমটা ভেঙে গেল হঠাৎ। আচ্ছা, শিমু আপু কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, উঠেছি অনেক আগে। আজ তোমার সীমা আপু চা করেছে, খেয়ে দেখো তো কে বেশি ভালো চা বানে, আমি না তোমার সীমা আপু? কি যে বলো না, এই ব্যাপারে তোমার সাথে টেক্কা দিবে এমন কেউ আছে নাকি? আম্মা উঠেছে ভাবি? হ্যাঁ উঠেছে, তুমি চাটা তাড়াতাড়ি খেয়ে নাও, বরং আমার হাতে অনেক কাজ পড়ে আসছে। এই বলে সিমরান ভাবি আমার ঘর থেকে বেরিয়ে যায়। আমি সেদিকে তাকিয়ে চায়ের কাপটা হাতে নেই। চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবতে থাকি, কিভাবে যে আম্মা আব্বার সাথে শিমু আপু আর আমার বিষয়ে কথা বলবো। ওরা সবটা শুনে কি আমাদের এই সম্পর্কটা মেনে নেবে? শিমু আপু আমার থেকে বয়সে অনেক বড়, ওর সাথে আমার খাপ খায় না কখনোই। কিন্তু শিমু আপুকে বাঁচাতে আর আমি যে পাপ করেছি, সেদিন রাতে তার প্রায়শ্চিত্ত যে করতেই হবে আমাকে। শিমু আপু যদি সত্যি সত্যি আমার সন্তান ওর গর্ভে ধারণ করে থাকে, সে অবৈধ পরিচয়ে পৃথিবীতে জন্ম নিক, এটা চাই না আমি। শুধু আমি কেন, পৃথিবীর কোনো বাবা এটা চাইতে পারে না তার সন্তানকে বাইরের জগৎ তুচ্ছ তাচ্ছিল্য করুক, তাকে একটা জারদ সন্তান হিসেবে চিনুক। এটা শোনার থেকে মরে যাওয়া অনেক সুখের। নিজের পরিণতি দেখে আজ নিজেরই প্রতি করুণা হচ্ছে আমার। আমার যে বয়সে চুটিয়ে পড়াশোনা করার কথা, খেলাধুলা, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেবার কথা, সেদিনের একটি রাতের গল্প আমার জীবনটাই যেন পাল্টে দিয়েছে। এখন কিনা আমাকে বিয়ে, সন্তান এগুলো নিয়ে ভাবতে হচ্ছে। আমি জানি না কবে এই সব কিছুর থেকে মুক্তি মিলবে আমার, কবে একটু প্রাণ ভরে বিশুদ্ধ মুক্ত আলো বাতাসে নিঃশ্বাস নেব। সবটাই অধরা এখন। শিমু আপু আমাদের বাড়িতে একজন গেস্ট হিসেবেই দেখে যায়। ও এর আগেও আমাদের বাড়িতে বহুদিন। আমার পরিবারের সবার সাথে একটা ভালো পরিচয় ওর, তাই আম্মা আব্বাও অনুমতি দিয়ে দিয়েছেন শিমু আপু যতদিন খুশি এই বাড়িতে থাকতে পারে। এর মাঝে মাঝে সেই ফেক আইডি থেকে মেসেজ আসে আমার কাছে, আমায় নানাভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। আমি সমানে ইগনোর করতে থাকি। এভাবে কিছুদিন কেটে যায়। শিমু আপু ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে অনেক আগেই তাজ ভাইয়াকে। 3 মাস হতে এখনো বেশ কিছুদিন বাকি। ভাবছি 3 মাস পরেই যখন আমার শিমু আবুকে বিয়ে করতে কোনো বাধা থাকবে না, সবাইকে সবটা খুলে বলবো। দর্পণ ভাইয়া আর আব্বা বাড়ির একটা ব্যবসার কাজে বাইরে আছে কিছুদিন ধরে, তাই ভাবি আর আম্মাকে একাই থাকতে হচ্ছে এখন। কয়েকদিন থেকে শিমু আপুর শরীরটা খারাপ যাচ্ছিল। আজ সকালে বমি করেছে কয়েকবার। মা তাই ওকে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে ডাক্তার দেখানোর জন্য। ঘরে শুয়ে শুয়ে একটা বই পড়ছি, ঠিক তখন আমার ফোনে ভাবি নম্বর থেকে একটা কল আসে। হ্যালো ভাবি, কি হয়েছে, ফোন করছো কেন? পল্লব, একটু আমার ঘরে আসো তো, তাড়াতাড়ি আসো। ভাবির গলা একেবারে ঠিক লাগছে না আমার। কথাগুলো বেশ দ্রুত বলছিল। আমি ফোনটা রেখে দৌড়ে তার ঘরের দিকে যাই। দরজার সামনে গিয়ে বেশ অপ্রস্তুত হয়ে পড়ি। মুহূর্তে দরজার বাইরের দিকে ঘুরে দাঁড়ালাম। কি হলো, ভেতরে আসো। ভাবি বারবার তার ঘরে যেতে বলছে আমাকে। বুঝতে পারছি না কি হয়েছে তার। বুকের উপর থেকে শাড়িটা নিচে পড়ে আছে আর খুব বাজেভাবে বিছানার উপরে শুয়ে আছে। আমাকে দেখে নিজেকে সামলানোর কোনো তারা লক্ষ্য করছি না তার ভেতরে। উল্টো আমাকে তার ঘরের ভেতরে যেতে বলছে। ভাবি তো এরকম আগে কখনো করেনি আমার সাথে, তাহলে আজ হঠাৎ কি হয়ে গেল? আমি আর তার ডাক উপেক্ষা করতে না পেরে ঘরের ভেতরে ঢুকলাম। কি হয়েছে বলো ভাবি? আরে এদিক ওদিক তাকাস তো কেন, আমার কাছে এসে একটু বসো না। এইভাবে ভাবির দিকে চোখ তুলে তাকাতে ভীষণ লজ্জা লাগছে আমার। আজ তার মনের ভেতরে কি চলছে সত্যি তার নাগাল পাচ্ছি না আমি। যাই হোক, আমি ধীরে ধীরে গিয়ে তার পাশে বিছানার উপরে বসলাম। ভাবি আমার হাতটা খপ করে ধরে ফেললো। আমার বুকটা ভীষণ ব্যথা করছে পল্লব, মনে হচ্ছে যন্ত্রণায় মারা যাব। তো আমি কি করব? বুক ব্যথা করছে, ওষুধ খাও। দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি তোমার জন্য।
না, ওষুধ লাগবে না আমার। তুমি আমার কাছে একটু থাকো। এই বলে ভাবি আমার হাতটা তার বুকের উপরে নিয়ে গেল। আমি কোনো প্রকার রেসপন্স করছি না। ভাবি এটা দেখে ভীষণ হতাশ হয়। আমার একটা কথা বলবে পল্লব? কিছু মনে করবে না তো? আমি হাতটা ভাবির বুকের উপর থেকে সরিয়ে এনে বলি, কি কথা? তোমার ভাইয়ের কি কোনো প্রবলেম ছিল নাকি বিয়ের আগে থেকে? কিসের প্রবলেমের কথা বলছো? তুমি বুঝতে পারছো না? না, সত্যি পারছি না। কিসের প্রবলেম? আমার মনে হয় ওর ভিতরে কোনো সমস্যা আছে। আমরা একদম সুখে নেই পল্লব। ভাবি, তুমি তোমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল কথা আমাকে কেন বলছো? আমার মনে হচ্ছে সকালে শিমু আপুর সাথে তোমারও ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। অসুস্থ হয়ে যাচ্ছ তুমি। আমি একদম ভালো নেই পল্লব। আমার তো মাঝে মাঝে মনে হয় তোমার ভাইয়া কোনো পুরুষই না, ওর ভিতরে কিছু নেই। তাজ্জব বনে যাচ্ছি আমি ভাইয়ার কথা শুনে। এগুলো কোন ধরনের কথা? তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, ভাইয়া হয়তো ভাবিকে সন্তুষ্ট করতে পারে না, কিন্তু সেটা আমাকে বলার কি মানে হয়? ভাইয়ার কোনো প্রবলেম থাকলে ওকে ডাক্তার দেখাতে বলো ভাবি। ওর দ্বারা কিচ্ছু হবে না, আর ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি আমি পল্লব। লক্ষ্য করলাম ইতিমধ্যে ভাবির হাত আমার পায়ের রানের ওপর খাপচে ধরেছে আমাকে। বুঝতে পেরেছি আমি ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছি। না, এখানে আর এক সেকেন্ড অপেক্ষা করা ঠিক হবে না। হয়তো আবারও কোনো ভুল স্টেপ নিয়ে বসবো। শারীরিক যাতনা এমন এক জিনিস, একবার জাগ্রত হলে তাকে নিয়ন্ত্রণ কষ্টকর। তখন আর ভালো মন্দ জ্ঞান থাকে না কারোর মাথায়। ভাবির হাতটা ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়লাম। তারপর রুম থেকে বেরিয়ে যাই। সামনের দিকে আসতেই দেখি শিমু আপু আর মা এইমাত্র বাড়িতে এসে ঢুকলো। শিমু আপু মুখ মলিন করে দাঁড়িয়ে আছে। মা হাস্যোজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল। একটা খুশির খবর আছে বাবা। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিসের খুশির খবর আম্মা? শিমু মা হতে চলেছে, এই দেখ মেডিকেল রিপোর্ট। শিমু আপুর দিকে তাকিয়ে আমার হাত থেকে রিপোর্টটা নিলাম। মা শিমু আপুকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। আমি রিপোর্টটা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছি। কেন জানি না খুলে দেখতে ইচ্ছে করছিল না। একটু আগে বলা মায়ের কথাটা এখনো কানে বাজছে আমার। শিমু মা হতে চলেছে, এটা শোনার পরে কেমন একটা অনুভূতি হতে লাগলো নিজের ভেতর, যা আগে কখনো হয়নি। এই প্রথম এমন অভিজ্ঞতার সাথে পরিচিত হচ্ছি। এতদিন মনে মনে এটাই চেয়েছি যেন বাচ্চাটা না আসে, কিন্তু আজকে তার আসার সংবাদ শুনে আমার উল্টো এত ভালো কেন লাগছে বুঝতে পারছি না। আমার তো খুশি হওয়ার কথা নয়। এই বাচ্চাটা আমাদের দুজনের সমস্যা বাড়িয়ে দিয়েছে বহু গুণে। তারপরেও তার উপর কোনো প্রকার রাগ বা অভিযোগ উপলব্ধি করতে পারছি না আমি। এই অদ্ভুত অনুভূতি কারণ জানা নেই আমার। হয়তো এটাই পিতৃত্ব, যে অভিজ্ঞতার সাথে সবাই একটা নির্দিষ্ট সময়ের সাথে পরিচিত হয়। আমার ক্ষেত্রেও তাই ঘটছে। শিমু আপুর সাথে এই মুহূর্তে কথা বলা জরুরি। জানি ও পুরোপুরি ভেঙে পড়েছে। ফাইলটা হাতে নিয়ে হিমু আপুর রুমে গেলাম। ও নেই রুমে। ওয়াশরুমের দরজা অফ, তার মানে ওয়াশরুমের ভেতরেই আছে। ফাইলটা রেখে ঘর থেকে বেরিয়ে আসবো, ঠিক তখন শিমু আপুর ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে খানিকটা স্তম্ভিত হয়ে গেলাম। এটা তো তাজ ভাইয়ার ফোন কল। তাজ ভাইয়া শিমু আপুকে ফোন কেন করলো? ওর তো এখন শিমু আপুর সাথে যোগাযোগ করার কোনো কথা নয়। ওয়াশরুমের দরজার দিকে তাকাতে তাকাতে ফোনের কল লিস্ট চেক করতে থাকি। হায় আল্লাহ, এটা কি দেখছি আমি? ভেতরে তাজ ভাইয়ার অসংখ্য ফোন কল, রিসিভ, ডায়াল, মিসড কল সবকিছু রয়েছে। তার মানে শিমু আপুর যোগাযোগ আছে তাজ ভাইয়ার সাথে। ও তো সেটা একবারও আমাকে বুঝতে দেয়নি। কি চলছে ওদের দুজনের ভেতর? শিমু আপুর ফোনের কল লিস্টের দৃশ্য যেন ফ্রিজ করে দিয়েছে আমাকে। ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক তখন শিমু আপু ওয়াশরুমের দরজা খুলেই আমাকে দেখে ফেললো। লক্ষ্য করলাম ও যেন একটু চমকে উঠলো আমাকে দেখে। শিমু আপু, তাজ ভাইয়ের সাথে তোমার যোগাযোগ আছে, এটা আগে তো বলনি আমায়। যোগাযোগ আছে মানে কিসের যোগাযোগ? এই ফোনগুলো কিসের তাহলে? আমি ফোনটা এগিয়ে দেই শিমুলাপুর দিকে। তুই জানিস না, তাস মাঝে মধ্যেই আমায় কল দিত, এখনো দেয়। কেন? ওনার তোমার সাথে কি এমন কথা থাকতে পারে এখন? কি আর কথা থাকবে? আমায় বিরক্ত না করলে ওর পেটের ভাত হজম হয়? এখানে আমি ভালো আছি, সেটা যে সহ্য করতে পারে না। সে না হয় না বুঝলাম। তাজ ভাইয়া মাঝে মধ্যে তোমায় কল দিয়ে বিরক্ত করে, কিন্তু ডায়াল কলগুলো কিসের? তুই কি আমাকে সন্দেহ করিস পল্লব? এভাবে পুলিশের মতো জেরা করছিস কেন? ছি, আমি তোমাকে সন্দেহ কেন করব? আমি জাস্ট জানতে চাইছি, আর কিছু না। তার সাথে আমায় ফোন দিয়ে বিরক্ত না করে আমার সাথে যোগাযোগ না রাখে সেটাই বলতাম ওকে। তুই বল, ওর সাথে এছাড়া আমার আর কি কথা থাকবে? আচ্ছা শোনো, তুমি আর ওনার কল রিসিভ করো না, আর নম্বরটা দরকার হলে ব্লক করে রাখো। ঠিক আছে, তাই করব। আর তুই রাগ করিস না প্লিজ, আমার তোকে আগেই জানানো উচিত ছিল। ঠিক আছে, আমি ঘর থেকে বেরিয়ে যাব। শিমু আপু পেছন থেকে ডাক দিল আমায়। পল্লব শোন, হ্যাঁ বলো।
আমার রিপোর্ট দেখেছিস তো? দেখেছি। এখন কি করব আমরা? আমিও সেটাই ভাবছি, কি করব। এখন আম্মা আব্বাকে বিষয়টা জানানো ছাড়া কোনো উপায় নেই আমাদের। কি জানাবি তুই? কি আর বলবো, সবাইকে এটাই বলতে হবে এই বাচ্চাটা তাজ ভাইয়ার নয়, আমার। কিন্তু ওনারা এটা কি মানতে চাইবে? আমার মনে হয় এই বাড়িতে তোর আর আমার দুজনেরই দিন শেষ হতে চলেছে। এটা ছাড়া আর কোনো অপশন আছে আমাদের কাছে? কয়েকদিনের মধ্যেই সবাই জেনে যাবে তুমি প্রেগনেন্ট, আর তাজ ভাইয়া ওইটা জানে এখন এই বাচ্চাটা তার নয়। সে তো বাচ্চাটাকে স্বীকার করবে না কিছুতেই, উল্টো তখন নিজেকে বাঁচাতে আমাদের সত্যিটা সবাইকে জানিয়ে দেবে। সেটাও ঠিক, আমি বুঝতে পারছি না কি করব। উনি সবাইকে জানানোর আগে আমাদের আম্মা আব্বাকে ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করবি তুই ওনাদের? দেখো আপু, একটা সত্য যতই তিক্ত হোক না কেন, সেটা স্বীকার করার ভেতরে আলাদা প্রশান্তি থাকে। অন্তত মিথ্যার বোঝা বয়ে বেড়ানোর থেকে আমাদের এই বাচ্চাটাকে নিয়ে আর মিথ্যাচার করা ঠিক হবে না। আমি ঠিক বাড়ির সবাইকে ম্যানেজ করে নিব, যাতে তারা সবাই তোমার আমার বিয়েটা মেনে নেয়। তুই কি বলছিস আমি জানি না। তোর আমার বিয়ে, এটা ভাবতেও আমি জানি না কি হবে। এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে আমাদের বিয়ে ছাড়া কোনো অপশন নেই। আর বয়সের ব্যবধান তো কি হয়েছে, আমাদের ধর্মেও জায়েজ আছে এটার। শিমু আপু আমার কথা শুনে কাঁদতে লাগলো। ওর কান্নার কারণটা বুঝতে পারছি আমি। এই সময়ে ও মুখে না বললেও ওর ওপর থেকে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা উপলব্ধি করতে পারি আমি। আমাকে যত দ্রুত সম্ভব এই সমস্ত পরিস্থিতি ঠিক করতে হবে, না আর কিছুর জন্য না হোক, নিজের সন্তানের জন্য হলেও। এসব ভেবে ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে মেইন গেটের সামনে আসি, একটু বাইরে যাব বলে ঠিক তখন কেউ পেছন থেকে এসে চোখ দুটো চেপে ধরলো আমার। আমি একটু হলেও সেই হাতের স্পর্শ অনুমান করতে পারলাম। প্রাচী, তুমি কখন এলে? মেয়েটা আমাকে ছেড়ে দিয়ে ওহো করে হেসে উঠল। আমি পেছন ঘুরে তাকাই। হ্যাঁ, আমার অনুমানই ঠিক। প্রাচী আমার ভাবির ছোট বোন, অর্থাৎ দর্পণ ভাইয়ার শ্যালিকা। ওর সাথে আমার বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যদিও ও আমাদের বাড়িতে খুব একটা আসে না। তবে আমার মাঝে মধ্যেই ভাইয়া আর ভাবির সাথে ওদের বাড়িতে যেতাম। প্রায় 6 মাসের উপরে কোনো প্রকার যোগাযোগ ছিল না আমাদের ভেতরে। তার মানে এখনো মনে রেখেছেন আমাকে? কি যে বলো না, তোমাকে ভুলতে পারি? আর আমি যাকে একবার দেখি সারা জীবনেও ভুলি না। তাই নাকি? হঠাৎ এইভাবে না জানিয়ে এলে, আমাদের কাউকে বললে আমরা না হয় তোমাকে গিয়ে নিয়ে আসতাম। আমি তো জানাতেই চেয়েছিলাম আপনাকে, কিন্তু আপু আর দোলা ভাই এমন জরুরি তলব করলো, সঙ্গে সঙ্গে চলে আসতে হলো। ভাবি আর ভাইয়া ডেকেছে তোমায়? হুম। তা কি এমন জরুরি কারণে ডাকলো? সে কি জানি আমি। আচ্ছা শুনুন, আমি শিমু আপুর সাথে একটু দেখা করে আসি, পর না হয় কথা বলবো। এই বলে প্রাচী চলে গেল। ও শিমুল আপুকে আগে থেকেই চেনে খুব ভালো করেই, কিন্তু একটা ব্যাপার খটকা লাগছে আমার কাছে। ভাইয়া আর ভাবি প্রাচীকে জরুরি তলব কেন করলো? কি করতে চাইছে ওরা? ভাইয়া ভাবির সাথে বিষয়টা নিয়ে কথা বলা দরকার। ওদের রুমের দিকে এগিয়ে যেতেই ভেতর থেকে আম্মার গলার আওয়াজ শুনতে পাই। আম্মা, ভাবি, ভাইয়া কোন একটা বিষয় নিয়ে কথা বলছে। আমি ভিতরে না ঢুকে দরজার বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছি ওরা কি বলছে। কাবিনটা তো করে রাখাই যায়। হ্যাঁ আম্মা, আমিও তাই ভাবছি। বিয়ের অনুষ্ঠান না করি এখন, অন্তত কাবিনটা করে রাখাই যায়। তারপর ওরা দুজন যে যার মতো থাকবে। বুঝতে পারছি না এরা কিসের কাবিন আর বিয়ের কথা বলছে। একটা অদ্ভুত কৌতূহলের সৃষ্টি হয় আমার মনের ভেতর। আচ্ছা, আমি পল্লবীর সাথে কথা বলি আগে, তোরা কি বলিস? আম্মা ভাইয়া আর ভাবিকে প্রশ্ন করে। হ্যাঁ বলো, তবে আমাদের সিদ্ধান্তটাই কিন্তু বহাল থাকবে আম্মা। পল্লবের সাথে প্রাচীর কাবিন ফাইনাল, আর সেটা যত দ্রুত সম্ভব। আমরা জানি ও এই প্রস্তাবে না করতে পারবে না। ওরা একে অপরকে খুব ভালো করেই চেনে। কথাগুলো শুনে যেন বুকটা মোচড় দিয়ে উঠলো আমার, মাথাটা ভন ভন করে ঘুরতে লাগলো। ভাইয়া ভাবি হঠাৎ আমার বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছে কেন? ওরা কোনোভাবে আমার আর শিমু আপুর ব্যাপারটা জেনে যায়নি তো? হয়তো এটা ওদের একটা চাল আমাকে বাজেভাবে ফাঁসানোর জন্য। কিন্তু এই মুহূর্তে আমি শিমু আপুকে ছেড়ে অন্য কারোর সাথে কাবিন করব কি করে, যার গর্ভে কিনা আমার সন্তান বড় হচ্ছে? হে খোদা, এ কোন বিপাকে ফেললে তুমি আমায়? তোর সাথে আমাদের একটা বিষয়ে কথা বলার আছে। আমরা জানি তুই আমাদের কথার সম্মান রাখবি। ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলে। ঘরের ভেতরে আমি, ভাইয়া, ভাবি আর আম্মা, দরজার বাইরে শিমু আপুর সাথে প্রাচী দাঁড়িয়ে। ওরা আমাদের ভেতরের বাক্যালাপ মনোযোগ দিয়ে শুনছে। হ্যাঁ বলো, কি বলতে চাও? দেখ ভাই, তুই হয়তো শুনে অবাক হবি, তোর কাছে এটা তাড়াহুড়া মনে হতে পারে, তারপরেও বলছি। আমি খুব ভালো করে জানি এরা আমাকে কি বলার জন্য ডেকেছে এখানে, তবুও সবটা না জানার নাটক চালিয়ে যাচ্ছি। আরে বলো না ভাইয়া, কি হয়েছে?
আমরা তোর সাথে প্রাচীর কাবিন করে রাখতে চাই। এক্ষুনি বিয়ের অনুষ্ঠান করব না, তবে তোদের কাবিনটা এক্ষুনি করে রাখতে চাই। তোর কোনো আপত্তি নেই তো? ভাইয়ার মুখের কথা শুনে আমি দরজার দিকে তাকালাম। শিমু আপুর মুখ বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে আছে। সব থেকে বেশি অবাক হচ্ছি প্রাচীর প্রতিক্রিয়া দেখে। তার মানে ও আগে থেকেই জানতো সবটা, নয়তো একটু হলো নিজের বিয়ের কথা অবাক হতো। আমি এই মুহূর্তে ভাইয়া, ভাবি আর আম্মাকে কি করে শিমু আপু আর আমাদের বাচ্চার বিষয়ে বলবো বুঝতে পারছি না। কি হলো, কথা বলছিস না কেন? তোর প্রাচীকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? আচ্ছা, তোমার বাইরে কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার নেই তো? ভাবির কথা শুনে ভাইয়া হেসে উঠলো হো হো করে। কি যে বলো না তুমি, ও করবে অ্যাফেয়ার? তাইলেই হয়েছে। মেয়েদের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখেছে কোনোদিন ঠিকঠাক? তাছাড়া আমি আমার ভাইকে ভালো করেই চিনি। ওর কারোর সাথে সেই রকম কিছু থেকে থাকলে আমাদের নিশ্চয়ই বলতো। আর 5টা ছেলে মেয়েদের মতো লুকিয়ে রিলেশন করার শিক্ষা আমরা দেইনি ওকে। তাহলে আমি রাস্তায় কাদের দেখলাম? স্পষ্ট দেখলাম তুমি আর তাজ ভাইয়া একটা গাড়ির ভেতরে বসে আছো। শিমু আপু আমার দিকে হা করে তাকিয়ে রইল। ও যেন আকাশ থেকে পড়লো আমার কথা শুনে। আমি নিজেও সংকোচের ভেতর পড়ে গেলাম। তাহলে কি যা দেখছি সবটাই মনের ভুল আমার? না, এত বড় ভুল হয় কি করে? আমি নিশ্চিত চোখের সামনে যা দেখেছি পুরোটাই সত্যি। দেখ, আমার মনে হয় প্রাচীকে নিয়ে তুই একটু বেশি ভাবছিস, তাই এসব ভুলভাল জিনিস দেখছিস। আমার কথা বিশ্বাস না হলে তোর আম্মাকে জিজ্ঞাসা করে দেখ। আজ কোথাও বের হইনি আমি। আম্মাকে জিজ্ঞেস করি শিমু কোথাও বের হয়েছিল কিনা। তার উত্তরে কিছুই পরিষ্কার হলো না। আম্মার বক্তব্য তিনি উপরের রুমে ছিলেন। শিমু আপু একবার তার ঘরে এসেছিল, তারপর আর দেখা হয়নি। আমার মনের সন্দেহই থেকে গেল। কোনো রকম কুল কিনারা হলো না। এরপর শিমু আপু আমার ঘর থেকে বেরিয়ে যায়। আমি ল্যাপটপটা খুলে বসে পড়ি। আজকে একটা বন্ধুর সাথে কথা হয়েছিল। ও আমাকে কনফার্ম করেছে যে করে হোক ওই ফেক আইডির আসল মালিককে খুঁজে বের করে দেবে। অর্থাৎ যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটা পেয়ে গেলেই আসল কালপিট পর্যন্ত পৌঁছাতে পারবো আমি। আমার সেই বন্ধুটাকে নক করতে যাব। ঠিক তখন আবারও সেই ফেক আইডি থেকে একটা ভিডিও আসলো। ভিডিওটা ওপেন করতেই গা গুলিয়ে উঠলো আমার। হোয়াট দ্য হেল? এগুলো আমাকে পাঠানোর সাহস হয় কি করে তোমার? একদিন তুমি আমি এইভাবে সময় কাটাবো। আই লাভ ইউ পল্লব। এটা কিছুতেই সম্ভব নয়, মরে গেলেও নয়। কেন নয়? আমি তোমাকে না পেলে কি করব তুমি ভাবতে পারছো না এই মুহূর্তে। আমাকে কিছু ভাবতেও হবে না, যা খুশি করে নাও তুমি। ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবেই বলছি। তোমার সেই ভিডিও কিন্তু এখনো আমার কাছে আছে। এটা ভাইরাল করতে 1 মিনিটও সময় লাগবে না আমার। কি চাও তুমি আমার কাছে? সত্যি করে বলো, কেন আমার লাইফটা হেল করে দিচ্ছ? কি চাও তুমি আমার কাছে? আমি তোমাকে চাই পল্লব, তোমার এই শরীরটা চাই। তুমি নিজেও জানো না কি জ্বালা জ্বলছে আমার মনের ভিতরে। তোমার দুষ্টু স্পর্শই একমাত্র আমার মনের জ্বালা মেটাতে পারে। আমি জানি তুমি যেই হও না কেন, তুমি নিশ্চয়ই কোনো মেয়ে। একজন ভালো মেয়ে হয়ে এরকম নির্লজ্জের মতো কথা বলছো কি করে? আমার তোমার জন্য সব বিসর্জন করে দিয়েছি পল্লব। যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়েছে সেদিন তোমার ভালোবাসার লোভে পড়ে গেছি। না, এই ভালোবাসা শুধু মনের নয়, তোমার থেকেও তোমার পুরুষত্বকে বেশি ভালোবেসে ফেলেছি আমি। জানো তো, তোমার মতো দুটো পুরুষ হয় না। তুমি নিজেও জানো না তুমি কি। শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথা বলবে না তুমি। তার মানে তুমি আমার কথা মানবে না, তাই তো? প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে আমার আর কিছু করার নেই। নিজের চূড়ান্ত সর্বনাশের জন্য প্রস্তুত থেকো। ল্যাপটপটা অফ করে বিছানার এক কোণায় ছুঁড়ে মারলাম। ইচ্ছে করছে ভেঙে ফেলি এটা। না জানি সে কি করতে চলেছে। এই ভিডিওটা একবার ফাঁস হয়ে গেলে তখন কি হবে ভেবেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। একদিকে আসন্ন বিয়ে, অন্যদিকে শিমু আপুর প্রেগন্যান্সি, তার উপর এই ভিডিওর উপদ্রব। জানি না সেদিন রাতে কে এই কাজ করেছিল। একবার যদি তাকে খুঁজে বের করতে পারি, তার সাথে কি করব আমি নিজেও ভাবতে পারছি না। এসব ভাবনার মধ্যে আমার বন্ধুর ফোন কল আসলো। হ্যাঁ গুঞ্জন, বল, কিছু করতে পেরেছিস ভাই? প্রসেসিং এ আছে, খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাব। একটু ভালো করে ট্রাই কর, আমাকে বাঁচা ভাই। চিন্তা করিস না, আশা করি 2-1 দিনের ভেতরে একটা ভালো খবর দিতে পারবো। জাস্ট একবার তার নাগালে পাই, দেখ তারপর কি করি। গুঞ্জন ফোনটা কেটে দিল। আমি হাসপাতালে ফোন দিয়ে জানতে পারি রাঁচিকে খুব তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া হবে। আর ভাইয়া নাকি হাসপাতাল থেকে সোজা বাড়িতেই আসছে। ভাবি আম্মাকে বলতে লাগলো। এরপর সন্ধ্যাবেলা আমি একটা চায়ের কাপ হাতে
বারান্দায় দাঁড়িয়ে আছি। আকাশের কোণায় ভারী মেঘ জমেছে, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখার প্রতি বরাবরই নেশা কাজ করে, তাই মনে মনে কামনা করছি যেন বৃষ্টি হয়। নিজের মনের সমস্ত দুশ্চিন্তা, হতাশা বৃষ্টির জলের সাথে ভাসিয়ে দেয়া যাবে। হঠাৎ অনুভব করলাম কেউ আমার কাঁধের পেছনে হাত রেখেছে। ভাইয়া আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। ভাইয়ার এই অগ্নিরূপ কখনো দেখিনি আমি। বেশ ভয় লাগছে আমার। আমাকে ঘরের ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর নিজের মোবাইলটা বের করে আমার চোখের সামনে ধরলো। সর্বনাশ, যা ভয় পেয়েছিলাম তাই হলো। আর শেষ রক্ষা হলো না আমার। সেই ব্যক্তি ভাইয়ার কাছে ভিডিওটা পাঠিয়ে দিয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমি কারোর সাথে শারীরিক সম্পর্ক করছি। যদিও এখানে শিমু আপুর মুখটা বড্ড অস্পষ্ট, শুধু আমাকেই বোঝা যাচ্ছে। এর কারণ কি আজও বুঝে উঠতে পারিনি আমি। আমি ভাইয়াকে কিছু বলতে যাব, ঠিক তখন আমার গালে সপাটে এক চড় বসিয়ে দিল। একটা প্রচন্ড ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যাই আমি। তারপর ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, আজ তোকে শেষ করে দরকার হলে জেলে যাব আমি, কিন্তু তোর মতো কুলাঙ্গারের কোনো প্রয়োজন নেই আমাদের। ওর চোখ থেকে যেন আগুন ঝরছে। ভয়ে সেই দিকে তাকানোর সাহস হচ্ছে না আমার। কি হলো পল্লব, এইভাবে তাকিয়ে আছিস কেন? ভাইয়ার কথায় ঘরের ভিতর থেকে বেরিয়ে এলাম আমি। সত্যি সত্যি এরকম কিছু ঘটলে আর রক্ষা থাকবে না আমার। ভিডিওটার ভয় এতটাই তাড়া করে বেড়াচ্ছে আমায়, সব সময় উল্টাপাল্টা কিছু না কিছু ভাবছি। হ্যাঁ বলো ভাইয়া। একটা ভালো খবর আছে, কালকেই প্রাচী বাড়ি ফিরবে। ও আচ্ছা। তুই খুশি হসনি এটা শুনে? কেন হবে না, কি যে বলো না তুমি। এবার ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব তোদের দুজনের বিয়েটা দিয়ে দেব। ভাইয়া একটা কথা বলি তোমায়। বল। তোমরা এই বিয়ের ব্যাপারটা এখন ঝেড়ে ফেলতে পারো না মাথা থেকে? আমি এই সময়ে প্রিপেয়ার্ড নই। কিসের প্রিপারেশন? তুই আর প্রাচী জাস্ট কাবিন করে রাখবি এখন, এরপর যখন খুশি সংসার করবি। তোকে দিয়ে তো কেউ এখন জোর করে সংসার করাচ্ছে না। কিন্তু কোনো কিন্তু নয়। দেখ, তোর ভাবি, আম্মা, আব্বা, এমনকি আমরা সবাই চাই কাবিনটা যত তাড়াতাড়ি হোক। তুই হয়তো জানিস না, আম্মাই কিন্তু প্রথমে তোর ভাবি আর আমার কাছে প্রস্তাবটা রেখেছে। তুই এখন শেষ সময় এসে সবটা ভেঙে দিস না। ভাইয়া এই বলে বেরিয়ে গেল। পরিস্থিতি দিন দিন জটিলতর রূপ নিচ্ছে। প্রাচী এখন অসুস্থ। এই সময়ে ও সত্যিটা জানতে পারলে না জানি কি ঘটবে। তখন সব দোষ আমার আর শিমু আপুর ঘাড়ে এসে পড়বে। শিমু আপু এখন নির্বিঘ্নে এই বাড়িতে থাকতে পারছে, কিন্তু সবটা জানাজানি হয়ে গেলে ওর এই বাড়িতেও স্থান হবে না। আমি ভালো করেই জানি এরকম কিছু ঘটার আগে সবটা সামাল দিতে আমায়, সেটা যে কোনো প্রকারেই। এরই মধ্যে আমার ফোনে আবারও সেই বন্ধুটার ফোন কল আসে। হ্যাঁ গুঞ্জন বল। নাম্বার পেয়ে গেছি পল্লব। সত্যি? হ্যাঁ, এই নাম্বার দিয়ে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। আমি বলছি তুই টুকে রাখ। গুঞ্জনের থেকে নম্বরটা নিলাম। ব্যাস, এবার আর কিছু সময়ের অপেক্ষা। এই নম্বরই আমাকে আসল কালপিট পর্যন্ত পৌঁছে দেবে। নম্বরে ডায়াল করার আগে নিজের সিমটা চেঞ্জ করে নিলাম, যাতে কেউ আমাকে চিনতে না পারে। ফোনটা হাতে নিয়ে গুঞ্জনের দেওয়া নম্বরটা ডায়াল করতে থাকি, কিন্তু মুহূর্তেই হতাশ হতে হলো আমাকে। নম্বরটা নট রিচেবল বলছে। এ তো বেশ মুশকিল হয়ে গেল। এবার এই নম্বরের আসল মালিককে খুঁজে বের করব কি করে আমি। উপায়ন্তর না পেয়ে গুঞ্জনের কাছে আবারও ফোন দিলাম। ভাই, এটা তো ব্লান্ডার হয়ে গেল। কি হয়েছে? নম্বরটা নট রিচেবল বলছে। এখন কি করব আমি? ও এই ব্যাপার। তুই একটা কাজ করতে পারিস, কয়েকটা দিন ওয়েট কর। নাম্বার আর কতদিন বন্ধ রাখবে, ঠিক খুলতেই হবে। আমার হাতে অপেক্ষা করার মতো এত সময় নেই গুঞ্জন, তুই প্লিজ হেল্প কর আমায়। দেখ, আমি কতটা কাঠখড় পুড়িয়ে এই নাম্বার জোগাড় করতে হয়েছে সেটা আমি একমাত্র জানি। এখন যদি নাম্বার নট রিচেবল বলে, কি করতে পারি আমি? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তুই হেল্প করলে কাজটা একটু তাড়াতাড়ি করতে পারবো, আর তুই হেল্প না করলেও এখন এটাই করতে হবে আমায়। কি প্ল্যান? আমরা এই নম্বর থেকে ইউজারের সমস্ত ডাটা তো বের করতেই পারি, আর সেখানে থেকে সব বেরিয়ে আসবে। এত সহজ নয় রে বিষয়টা। এভাবে কারোর ব্যক্তিগত ডাটা কালেকশন করা যায় না, খুব টাফ সেটা। হ্যাঁ আমি জানি টাফ, অসম্ভব তো নয়। আমার সিম অফিসে একজন পরিচিত লোক আছে, ওর কাছে সাহায্য চাইতে পারি আমরা। হ্যাঁ, তুই বললেই সে করে দেবে। ছেলের হাতে মোয়া নাকি? যাই হোক না কেন ভাই, এটা করতেই হবে আমায়।
তুই নিজেও জানিস না আমার এটা জানা কতটা জরুরি। আমাকে যে করেই হোক আসল কালপিট অব্দি পৌঁছাতেই হবে। আমিও জানতে চাই কে পেছন থেকে এত বড় সর্বনাশ করতে চাইছে আমার, কি চাইছে সে। তোর কথা কিছুই বুঝতে পারছি না আমি। কি হয়েছে আমায় বল। আমি গুঞ্জনকে সবটা খুলে বললাম, আমার আর শিমু আপুর শারীরিক সম্পর্কের কথা, ওর প্রেগনেন্সি, আমাকে ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল, সবকিছু। গুঞ্জন সবটা শুনে আমাকে হেল্প করার আশ্বাস দিল, আর এটাও কথা দিল সব রকম পরিস্থিতিতে আমার পাশে থাকবে। সত্যি ওর মতো একজন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম আগামীকাল সকালে উঠেই সিম অফিসে যাব, তারপর সেখানে গিয়েই বাদবাকি কাজ হবে। আজ ইচ্ছে করেই নিজে সেই ফেক আইডিতে নক দিলাম। সে হয়তো একটু বেশি অবাক হবে আমার আচরণে। এই মুহূর্তে এটাই করতে হবে আমায়। তাকে হাতে নাতে ধরার আগে নিজের অনুকূলে রাখতে হবে, যাতে নতুন করে আমার ক্ষতি করার কোনো সুযোগ না পায়। বিষয়টা অনেকটা টোপ দিয়ে মাছ ধরার মতো, আর এই বুদ্ধিটা আমার নয়, গুঞ্জনের। প্রথমে টাইপ করি। কি করছো, ঠিক আছো তো? আমি ঠিকই আছি, কিন্তু কি ব্যাপার বলো তো? আজ তুমি নিজে থেকে নক দিলে আমায়, মতলবটা কি? মতলব কিছুই না, তোমার খোঁজ নিতে ইচ্ছে করলো আজ একটু। মজা করছো আমার সাথে? একদমই না। সত্যি? আজকেও ভিডিওটা দেখলে আমার? হ্যাঁ, তোমাকে না দেখে থাকা সম্ভব? আর এইভাবে দেখতে কার না ভালো লাগে? ইচ্ছে করছে সবসময় দেখতে থাকি। তাই নাকি? যখন তোমার সামনে ধরা দেব তখন কি করবে তুমি? পালিয়ে যাওয়া চলবে না কিন্তু। কেন পালাবো? তোমাকে পুরোপুরি করে পাওয়ার জন্য সেই কবে থেকে ব্যাকুল আমি। কেন পালাবো? যেদিন প্রথম দেখা হবে অনেক কষ্ট দেব তোমায়, যা সারা জীবনেও ভুলতে পারবে না। সেটাই আমার জন্য পরম প্রাপ্তি। আমার কষ্ট আর যন্ত্রণার বিনিময়ে যখন তোমার মুখে আনন্দের হাসি ফুটবে, সেটা না চেয়ে চেয়ে দেখবো আমি। তোমার সমস্ত হিংস্রতা সেদিন আমাকে উজাড় করে দিবে। ভেবে বলছো তো? আমি হিংস্রের থেকেও হিংস্রতর, যার পরিধি তোমার সমস্ত ধারণা ছাপিয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত। আমি প্রস্তুত, শুধু একবার ধরা দাও আমার সামনে। তোমার দেহের ভাঁজে ভাঁজে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে নতুন করে পরিচিত হব আমি। আমরা চাইলে এখনো কিন্তু একে অপরের এই মনের ইচ্ছে পূরণ করতে পারি। কিভাবে? ভিডিও কলে এসো। আজ আমাকে নতুন করে আবার দেখাবো তোমায়। একে অপরের সাথে ভার্চুয়াল ভালোবাসা বিনিময় করব। এটা বলার পরে অপর পাশের আইডিটা চুপ হয়ে গেল। তার তরফ থেকে আর রিপ্লাই আসলো না। চেক করে দেখলাম আবারও ব্লক করে রেখেছে আমায়। হয়তো আমার চালাকিটা ধরতে পেরেছে। আসলে এইভাবে ধরা যাবে না তাকে। আমাকে বাঁকা রাস্তাতেই হাঁটতে হবে। আমি তার রেসপন্সের জন্য ওয়েট না করে ল্যাপটপটা অফ করে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা গুঞ্জন আর আমি সিম অফিসে গেলাম। এদিকে ভাইয়া হাসপাতালে গিয়েছে প্রাচীকে বাসায় নিয়ে আসার জন্য। আমারও যাবার কথা ছিল, কিন্তু কাজের বাহানা দিয়ে আটকে দিলাম। সিম অফিসে পৌঁছাতে পৌঁছাতে বেশ খানিকটা সময় লেগে গেল আমাদের। সেখানে আমার পরিচিত ব্যক্তি অর্থাৎ আকাশ ভাইয়ের সাথে কথা বলি। উনি আমাদের বসতে বললেন। এইভাবে অনেকটা সময় কেটে গেল। জানি না আজ এখানে এসে কতটা সফল হব। ভীষণ দুশ্চিন্তা হতে লাগলো আমার। একটু পরে আমাদের ভেতরে ডেকে পাঠানো হলো। আকাশ ভাই আমাকে উদ্দেশ্য করে বললেন, এটা তো কোনো পুরুষ ব্যক্তির সিম, কিন্তু তুমি আমাকে যে প্রবলেমের কথা বললে তাতে তো এটা হবার কথা নয়। কি বললেন? কোনো পুরুষের সিম এটা? কই দেখি তো। এই যে দেখো, ইউজারের নাম শফিকুদ্দিন তাজ। তাজ ভাইয়া? মাই গড, তার মানে তাজ ভাইয়ার নম্বর এটা? কিন্তু উনি আমার সাথে এমনটা কেন করতে যাবেন? তাহলে শিমু আপুর কোনো যোগাযোগ নেই তো এর সাথে? এমনটা তো হতেই পারে। তাজ ভাইয়ার সিমও ইউজ করে। এর আগেও এদের দুজনকে একসাথে দেখেছি, একে অপরকে ফোন কল করতে দেখেছি। তার মানে আমার সেই দেখাগুলো নিছকই মনের ভুল ছিল না? তাহলে কি আসল কালপিট শিমু আপু? হে খোদা, এটা কি করে হয়? আমি শিমু আপুকে ভালো করেই চিনি। ও আমার সাথে এত বড় প্রতারণা কেন করবে? তাছাড়া ওর সাথে আমার সবকিছুই হয়ে গেছে অনেক আগেই। যদি এই আইডির মালিক শিমু আপুই হবে, আমায় কেন এভাবে উদগ্রীব হয়ে বারবার পেতে চাইবে? নাকি এটা কোনো আইওয়াশ, যাতে আমি কারোর কোনো পরিকল্পনা ঘুণাক্ষরেও ধরতে না পারি? সেই কারণে আমাকে বিভ্রান্ত করার জন্য এগুলো বলা হয়। কিন্তু শিমু আপুর উদ্দেশ্যটা কি? ওর কি লাভ হচ্ছে এগুলো করে? না, সত্যি কিছু বুঝতে পারছি না আমি। আমাদের সন্তান বড় হচ্ছে ওর গর্ভে। আমার কিছুতেই নিজের মনকে এটা বিশ্বাস করাতে পারছি না। সবকিছুর পেছনে শিমু আপু আছে। নিজের থেকে বেশি বিশ্বাস করি আমি ওকে। কিন্তু এটাও তো ঠিক, ফোন নম্বরটা তাজ ভাইয়ের,
আর তাজ ভাইয়ার সাথে একমাত্র শিমু আপুরই যোগাযোগ থাকার কথা। জানি না কার মনে কি চলছে, তবে আমাকে যত দ্রুত সম্ভব আসল কালপিটকে ধরতেই হবে। আমাকে অন্ধকারে রেখে অনবরত ব্ল্যাকমেইল করে যাবে, এটা হতে পারে না। কি হলো এখন এত কি ভাবছিস? যা জানার ছিল জানা হলো তো। এখনো ক্লিয়ার হলো না কিছুই। কোথায় ক্লিয়ার হলো না? শেষ পর্যন্ত ছেলে বেরোলো, কোনো ছেলে তোর পেছনে লেগেছে। কি বলছিস, পাগল হলি নাকি? এই সময়ে ইয়ার কি ভালো লাগছে না একদম। আরে আজকাল সব হয়, তুই জানিস না হয়তো। তোর তাজ ভাইয়া এসব কেন করতে যাবে আমার সাথে? আমি নিশ্চিত ওনার নম্বর ব্যবহার করে কেউ আমার সাথে এই নোংরামিটা করছে, আর আমাদের ইন্টিমেট ভিডিওটা সে করেছে। কিন্তু কে হতে পারে সেটা? সেটা তো আমিও বুঝতে পারছি না। বুঝতে পারছি না বললে চলবে, আমাদের আসল কালপিট পর্যন্ত পৌঁছাতে হবে। এই ভাবনাই আমাকে দিনরাত ঘুমাতে দিচ্ছে না। আমি জানি না কি করে পৌঁছাবো তার কাছাকাছি, অর্থাৎ একেবারে হাতে নাতে ধরতে পারবো। আমার কাছে একটা প্ল্যান আছে পল্লব, জানি না তোর পছন্দ হবে কিনা। প্ল্যান? কোন প্ল্যানটা অ্যাপ্লাই করিনি বল। এখন নতুন করে কিসের প্ল্যানের কথা বলছিস তুই? চল যেতে যেতে বলি তোকে, তবে এইবারে কাজটা কিন্তু একটু অন্যরকম। অন্যরকম বলতে তোকে এমন কিছু করতে হবে যা তুই হয়তো করার কথা ভাবতেও পারিসনি আগে। গুঞ্জন কি প্ল্যানের কথা বলছে আমি জানি না। সিম অফিসের আকাশ ভাইয়ের থেকে বিদায় নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম আমরা। তারপর পরবর্তী পরিকল্পনা নিয়ে দুজন আলোচনা করি। বাসায় পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। এসে দেখি প্রাচীকে বাসায় আনা হয়েছে। ও এখন প্রায় পুরোপুরি সুস্থ। সিমরান ভাবি ওর পাশে বসে আছে। আমি ভাবিকে খাবার দিতে বললে সে উঠে যায়। আমি প্রাচীর পাশে এসে বসলাম। এখন ঠিকঠাক তো? হ্যাঁ। যাক ভালো। কোথায় গিয়েছিলে তুমি? ফিরতে এত দেরি হলো? একটা জরুরি কাজে গিয়েছিলাম। জরুরি কাজ? কি এমন জরুরি কাজ পড়লো তোমার? আমি ভেবেছিলাম অন্তত তুমি আজকে আমাকে আনতে হসপিটালে যাবে। কেন, ভাইয়া গিয়েছিল তো? ভাইয়া আর তোমার যাওয়া এক হলো? মানে তোমাকে কিছু বলার নেই সত্যি? আমি কিছু বলতে যাব ঠিক তখন রান্নাঘর থেকে ভাবির গলার আওয়াজ ভেসে আসলো। আমি উঠে গেলাম। প্রাচীর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে একটা বিষয় খেয়াল করলাম। প্রাচী আমাকে এখন তুমি বলে সম্বোধন করছে, আর সাথে বলার ক্ষেত্রে যে জড়তা কাজ করত ওর, তার শিকে ভাগও নেই এখন। ইদানিং বড্ড অধিকার ফলিয়ে কথা বলছে আমার সাথে, যা আমার একদম ভালো লাগে না। খাবার দাবার খেয়ে নিজের ঘরে চলে আসি। তারপর দরজাটা বন্ধ করে ল্যাপটপ নিয়ে বসে পড়ি। ডাটা অন করে সেই ফেক আইডিতে ঢুকলাম। প্রথম টোপটা এখনই দিতে হবে আমায়। দেখা যাক কাজ হয় কিনা। নিজের আপত্তিকর মুহূর্তের কিছু ছবি পাঠিয়ে দিলাম। তারপর তার রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে থাকি। প্রায় 1 ঘন্টা পরে রিপ্লাই আসে। এটা তুমি? হ্যাঁ আমি। কোনো সন্দেহ আছে? তোমার চেহারা দেখা যাচ্ছে না, বুঝবো কি করে? সত্যি এটা আমি? বিশ্বাস করি না। তো কিভাবে বিশ্বাস করাতে পারি? নিজের চেহারা সহ একটা পিক তুলে আপলোড করো, আর অবশ্যই এমন ভাবে তুলবে। এই মুহূর্তে একে নিজের জালে ফাঁসাতে হলে যা চাই তাই করতে হবে। গুঞ্জন আগেই বলেছিল আমাকে এমন কাজ করতে হবে যা আগে ভাবতেও পারিনি। সত্যি এই জঘন্য কাজগুলো করতে হবে, এটা আমার ভাবনারও অতীত। আমি নিজেকে পুরোপুরি উজাড় করে কিছু ছবি তুলে পাঠিয়ে দিলাম। সে আমাকে দেখে পুরোপুরি অবাক, যেন ভাবতেই পারছে না আমি এটা করে দেখিয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি এটা তুমি? হ্যাঁ আমি। কাল ওভাবে আমাকে কিছু না বলে চলে গেলে কেন? আমি সত্যি বুঝতে পারিনি তুমি এতটা সিরিয়াস। এখন বুঝলে তো? হ্যাঁ। আমরা কিন্তু চাইলেই এক হতে পারি। আমার মনে হয় দুজনের আর আড়ালে থাকার প্রয়োজন নেই। কিন্তু তুমি আমাকে কি অ্যাকসেপ্ট করতে পারবে? ভুল বুঝবে না তো? ভুল বুঝবো না। দেখো আমি জানি আমার যা প্রয়োজন একমাত্র হয়তো তুমি দিতে পারবে। কি করে বুঝলে? তোমার আমার প্রতি এতটা আগ্রহ আমাকে বুঝতে সাহায্য করেছে। আমি কথা দিচ্ছি তুমি যেই হও না কেন, আমি আমার সমস্ত রকমের ভালোবাসা শুধু তোমাকেই দেব। কিন্তু আমার যে ভয় হয়, তুমি আমায় একবার দেখলে পিছিয়ে যাবে না তো? ঠিক আছে, তার উপায় আছে। কি উপায়? আজ রাতেই একে অপরের কাছাকাছি যেতে চাই আমরা। তবে আমি কথা দিচ্ছি তোমার যদি আমার সামনে আসতে এতটাই সংকোচ, আমি দেখবো না তোমায়। নিজের চোখ বেঁধে রাখবো প্রয়োজন পড়লে। তারপর অন্ধকার ঘরে দুজন দুজনকে সারা রাত ভালোবাসবো। তোমার এতদিনের সমস্ত ইচ্ছে পূরণ করব আমি, সাথে নিজেরও। তুমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছো না? না, আমার আজকেই প্রয়োজন তোমায়, ভীষণ প্রয়োজন। আমি জানি না আজ কি হয়েছে আমার ভেতরে, তোমাকে বড্ড পেতে চাইছে।
জানি না এরপরে কি হবে। তোমার প্রতি এমন অদ্ভুত আকর্ষণ হয়তো আর কখনো কাজ করবে না। না, এভাবে বলো না প্লিজ। আজ রাতেই আমরা মিলিত হব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি নয়, তুমি আসবে আমার কাছে। আমি অন্ধকার ঘর রেডি করে রাখবো। তুমি এসে আমার সমস্ত ইচ্ছে পূরণ করে চলে যাবে। না তুমি আমার মুখ দেখবে, না আমি তোমার মুখ দেখব। শুধু আমাদের দুইজনের শরীরে একে অপরের অনুভব করবে। ঠিক আছে, তুমি বলো কোথায় আসতে হবে। আমি তোমার সব শর্তে প্রস্তুত। শুধু এইটুকু দেখো, আমার আপ্যায়নে যেন কমতি না পড়ে। না পড়বে না, তুমি আসো। সে আমাকে একটু পরে একটা অ্যাড্রেস পাঠিয়ে দেয়। আমাদের বাসা থেকে একটু দূরেই একটা আবাসিক হোটেলে আজ রাতে তার সাথে সাক্ষাৎ হবে আমার। এক প্রকার উত্তেজনা কাজ করতে লাগলো নিজের ভেতরে। না, এটা শারীরিক কোনো উত্তেজনা নয়, মনের উত্তেজনা। পরিশেষে আজ নিজের অপরাধীকে হাতে নাতে ধরতে পারবো। রাত 10টার দিকে আমাদের হোটেলে দেখা করার কথা। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। হোটেলের 205 নম্বর রুমে সে আমার জন্য অপেক্ষা করছে। আমি দরজার সামনে যেতেই একটা হাত আমাকে ভেতরে টেনে নিয়ে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, নিজের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে না। সে আমাকে নিয়ে বিছানার উপরে বসালো, তারপর একটা কাপড় দিয়ে চোখ জোড়া শক্ত করে বাঁধলো আমার। আমি শুধু তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, আর কিছু নয়। তার কোমল দেহ আমাকে জড়িয়ে ধরলো, তারপর ধীরে ধীরে আমাকে নিয়ে বিছানার উপরে শুয়ে পড়ে। আমি অনুভব করতে পারছি সে আমার শার্টের বোতামে হাত দিচ্ছে। একে একে শার্টের সমস্ত বোতাম খুলে ফেললো, তারপর আমার কপালে একটা আলতো চুমু দেয়। তার হাত আমার শরীরের সংবেদনশীল অঙ্গ প্রত্যঙ্গে বিচরণ করছে। মুহূর্তেই সারা শরীর মোচড় দিয়ে উঠল আমার। না, আর দেরি নয়, এবারেই মোক্ষম সুযোগ। এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। কিন্তু সে এতটাই ধূর্ত, আমি ভাবতেও পারিনি। সে আমার হাত দুটো বাঁধার চেষ্টা করছে। আমি অমনি তাকে বলে উঠলাম, এ কি আমার হাত বাঁধছ কেন? এভাবে আমার পুরো শরীর বেঁধে রাখলে যে কিছুই করতে পারবো না। সে দূর থেকে ফিসফিস করে আমাকে বলে, তোমাকে তো কিছুই করতে হবে না, যা করার আমি করছি। আজ আমি ভালোবাসবো তোমায়, তুমি শুধু আমার ভালোবাসা নিতে থাকো। না, এমন কথা তো হয়নি আমাদের ভেতর। হয়নি তো কি হয়েছে? দেখো না এখন আমি কি করি। সে আমার হাত দুটো বেঁধে ফেলেছে প্রায়। ঠিক তখন আমি সুযোগ বুঝে এক ঝটকে সরে গেলাম, তারপর চোখের বাঁধন খুলে ফেলি। আমি আগে থেকে জানতাম বিছানার পাশে ড্রিম লাইটের সুইচ থাকে। সুইচ বোর্ডের উপর এলোপাতাড়ি হাত চালাতে থাকি। হঠাৎ একটা লাইট জ্বলে উঠল, অমনি সে আমার উপরে উঠে পড়ে। মুহূর্তে চমকে উঠলাম আমি। মনের অজান্তেই নিজের মুখ থেকে বেরিয়ে আসলো, এ কি ভাবি তুমি? সিমরান ভাবি বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। সে নিজেও বুঝতে পারিনি আমি এরকম একটা কাণ্ড ঘটাবো। এ কি, এটা কি করলে তুমি? তুমি শর্ত ভঙ্গ করলে শেষ পর্যন্ত। হ্যাঁ করেছি শর্তভঙ্গ। তার আগে বলো তুমি এখানে কি করছো? এমন ভাব করছো যেন কিছুই জানো না। আমি জোর করে নিয়ে এসেছি তোমায় এখানে। তার মানে ওই ফেক আইডিটা তোমার ছিল? তুমি এতদিন ধরে ব্ল্যাকমেইল করে আসছো আমায়? ছি ভাবি ছি, এটা না করলেও পারতে আমার সাথে। বিশ্বাস করো, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধু তোমাকে চেয়েছিলাম। আমার ওই ভিডিওটা তুমি করেছো লুকিয়ে, তাই না? এত বড় একটা ষড়যন্ত্র করলে আমার বিরুদ্ধে, আবার গলা উঁচু করে কথা বলছো। না, তুমি ভুল ভাবছো, আমি কোনো ভিডিও করিনি। তাহলে ওটা এলো কি করে তোমার কাছে? আমি জানি না, কেউ একটা ভিডিও আমার কাছে পাঠায়। আমি ভাবলাম তোমাকে এমনিতেই কনভিন্স না করতে পারলেও এই ভিডিওর ভয় দেখিয়ে যদি তোমাকে নিজের করে পেতে পারি। সিমরান ভাবির কথা শুনে আমি যেন আবারও চমকে উঠলাম। যেহেতু সে আমার কাছে হাতে নাতে ধরাই পড়ে গিয়েছে, তাহলে এখন তার মিথ্যে বলে কি লাভ? সত্যি কি ভিডিওটা ভাবি করেনি, অন্য কেউ করেছে? তাহলে কি শিমু আপু করেছে? কিন্তু শিমু আপুর এটা করে লাভটা কোথায়? আর ও আবার কিনা সেটা ভাবির কাছে পাঠিয়ে দিল। শিমু আপু মা হতে পারছিল না অনেক বছর ধরে। ও এক প্রকার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমার কাছে সাহায্য চায়। আমি নিজের কথা না ভেবে ওকে সাহায্য করি। আমার দ্বারা শিমুল আপু অন্তঃসত্ত্বা হতে পেরেছে, যা এতগুলো বছর এত চেষ্টা করেও সম্ভব হয়নি। তাহলে ও এসব নোংরামি কেন করতে যাবে? কেন ইচ্ছে করে আমাকে বিপদে ফেলবে? এটাই মাথায় ঢুকছে না আমার। বিশ্বাস করো পল্লব, তোমার কোনো প্রকার ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না। আমি শুধু তোমাকেই চেয়েছিলাম, আর কিছু নয়। এটা বলতে তোমার বাচ্চা না? আমার বড় ভাইয়ের স্ত্রী হও তুমি। আমি তোমার থেকে বয়সে আর সম্মানে দুটো জায়গা থেকেই নিচে। তোমার আমার সাথে এই বেহায়াপনা মানায় না। সিমরান ভাবি সংকোচ ভেঙে আবারও আমার কাছে চলে আসলো, তারপর আমাকে বলতে লাগলো, এটা বেহায়াপনা নয়,
এটা আমার ভালোবাসা। আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন তোমার প্রতি একটু একটু দুর্বল সৃষ্টি হয় আমার। আমি তোমাকে কখনোই বলবো না আমাকে বিয়ে করো। আমি সারা জীবন তোমার ভাবি হয়ে থাকবো। শুধু আমায় তোমার শরীরের অধিকারটুকু দাও। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি এখন অন্য কারোর স্ত্রী। আমি তোমার কাছে একজন পরপুরুষ ছাড়া কিছুই নই। দর্পণ ভাইয়াকে ছেড়ে তুমি কারোর কথা ভাবতে পারো না, এটা গোটা। তোমার দর্পণ ভাইয়া কোনোদিন আমার অন্তরের চাওয়া পূরণ করতে পারবে না। ওর ভিতরে সেই ক্ষমতা নেই যে বয়সে ছোট হয়ে তোমার ভিতরে আসতে। জানো তো, সেই বিয়ের আগ থেকে তোমার মতন একজন শক্ত সামর্থ্য পুরুষ মনে মনে আশা করে রেখেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য দেখো, তোমার ভাইয়ার মতো একটা নপুংসক জুটেছে আমার কপালে। আমার ভাইয়ের বিষয়ে একটাও বাজে কথা বলবে না। আমি জানি ভাইয়া কতটা ভালোবাসে তোমায়, তোমার খেয়াল রাখে। আর তুমি কি না তার গীবত গাইছো আমার সামনে বসে? ঠিক আছে, আমি আর কখনো বলবো না এগুলো। সব ভুলে যাব। আজ রাতটা দুইজন একসাথে কাটাই, তারপর কাল থেকে সব ভুলে যাব। ভুলে যাব আমাদের দুইজনের ভিতরে কিছু হয়েছিল। না, এটা হয় না। আমাকে ক্ষমা করো। তুমি আমাকে যে দৃষ্টিতেই দেখো না কেন, আমার কাছে তুমি শুধুই আমার বড় ভাইয়ের বউ। আমি তোমার সাথে নোংরা কাজ করার কথা ভাবতেও পারি না। ভাবি আমাকে একটা ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দিল, তারপর আমার উপরে উঠে পড়ে। আমাদের দুজনের ঠোঁটের ব্যবধান মাত্র কয়েক সেন্টিমিটার। ভাবি ফিসফিস করে বলতে লাগলো, প্লিজ আমায় নিরাশ করো না। এতটা কাছে এসে এভাবে চলে গেলে আমি তরপতে মরে যাব। তুমি ভাবতে পারছো না আমার মনের ভিতরে কি চলছে এখন। পায়ে পড়ি, এভাবে আমাকে ছেড়ে যেও না পল্লব। কয়েক মুহূর্তের জন্য ভুলে যাও আমি তোমার ভাবি। প্লিজ ছাড়ো আমায়, বড্ড অস্বস্তি লাগছে আমার। একটিবারের জন্য প্লিজ, আর কোনোদিন তোমার সামনে এই দাবি নিয়ে আসবো না। কিছু সময় সহ্য করো আমায়। না, অনুভব করতে পারছি ধীরে ধীরে সংযম হারাচ্ছি আমি। আর একটু দেরি হলে আজ বিরাট বড় ভুল হয়ে যেতে পারে আমার দ্বারা। একবার আমার ইন্দ্রিয় জাগ্রত হলে আর আটকে রাখতে পারবো না নিজেকে। এক ঝটকায় ভাবিকে সরিয়ে দিলাম। আমায় ক্ষমা করো ভাবি, তোমার যন্ত্রণাটা বুঝতে পেরেছি আমি, কিন্তু আমি কিছু করতে পারবো না। তবে কথা দিচ্ছি তোমার প্রবলেম আমি দূর করব। আমার ভাইয়াকে নিয়েই হ্যাপি থাকবে তুমি। এটা বলে শার্টটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যাই। তারপর সেটা গায়ে জড়াতে জড়াতে নিচের সিঁড়ির দিকে যেতে থাকি। সিঁড়ি থেকে নেমে নামার সময় একবার পেছন ফিরে তাকালাম। রুমের দরজাটা এখনো খোলাই আছে। রাতেই সিমরান ভাবি বাসায় চলে এসেছে। ভাগ্যিস ভাইয়া বাসায় নেই, নয়তো কি যে হয়ে যেত কে জানে। আমার জন্য যদি আমার ভাইয়ের সংসার ভাঙে সেটা কিছুতেই মানতে পারবো না। দর্পণ ভাইয়ার স্থান আমার কাছে নিজের বাবার থেকে কোনো অংশ কম নয়। আব্বা বেশিরভাগ সময়ে বাড়ির বাইরে থাকতো। ছোটবেলায় ওই কোলে পিঠে করে মানুষ করেছে আমায়। আমার সমস্ত চাওয়া মুখ ফুটে বলার আগেই পূরণ করেছে, এমনকি এখনো করে চলেছে। কোনো কিছুর বিনিময়ে আমি ওকে কষ্ট পেতে দেখতে পারবো না। জানালার পাশে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম। দেখতে পেলাম শিমু আপু আর প্রাচী বাইরে কোথাও একটা বেরিয়ে যাচ্ছে। হঠাৎ একটা বিষয় মাথায় আসলো আমার। ঘর থেকে বেরিয়ে শিমু আপুর রুমের দিকে গেলাম। ওর প্রেগনেন্সি রিপোর্টটা আমার এখনো দেখা হয়নি। আমার জানি না কেন ওটা দেখার ইচ্ছে হলো। অন্তর থেকে একটা অদ্ভুত সাড়া পেলাম। শিমু আপুর ঘরে ঢুকে চারদিকটা খুঁজতে থাকি। দরজাটা বন্ধ করিনি। দরজা বন্ধ করে খুঁজতে বিবেকে বাজছিল। যদিও এইভাবে পারমিশন ছাড়া কারোর ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া ঠিক না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রিপোর্টটা ওয়ার্ড্রোপের ভেতরে পেয়ে গেলাম। তারপর বের করে এনে খুলতে লাগলাম দেখার জন্য। কাগজগুলোর দিকে তাকিয়ে ভরকে গেলাম আমি। অদ্ভুত তো, এসব কি দেখছি আমি? হাসপাতালের ফাইলের ভেতরে তো প্রেগনেন্সির কোনো রিপোর্ট নেই, কতগুলো অন্য কাগজ। প্রেগনেন্সি রিপোর্ট কোথায় গেল তাহলে? শিমু আপু সত্যি প্রেগনেন্ট তো? আচ্ছা, ও সেদিন রাতে আমার কাছে কি সত্যিই কোনো বেবির জন্য এসেছিল তো, নাকি ওটা কোনো বাহানা ছিল? এই বিষয়টাই সকাল থেকে মাথায় ঘুরছিল আমার। এখন দেখছি সেটাই সত্যি প্রমাণ হচ্ছে। হঠাৎ শিমু আপু ঘরের ভিতরে ঢুকে পড়লো। আমি চমকে উঠলাম ওকে দেখে। এ কি তুমি বাইরে যাওনি? না, কিন্তু তুই আমার ঘরে কি করছিস? আর হাতে কি ওটা তোর? শিমু আপু আমার দিকে এগিয়ে এলো। আমি ওকে মেডিকেল রিপোর্টটা দেখিয়ে বলি, এটা না তোমার প্রেগনেন্সি রিপোর্টের ফাইল? হ্যাঁ। কিন্তু আমি তো ভেতরে কোনো রিপোর্ট পেলাম না, কতগুলো ভুলভাল কাগজ। শিমু আপু আমার কথা শুনে চারদিকে তাকিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর নিজের বিছানার চাদরের নিচ থেকে কতগুলো কাগজ বের করে আমাকে দেখায়। এই যে রিপোর্ট, আমি ইচ্ছে করে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু কেন? এই বাড়ির সবাই তো জানে তুমি প্রেগনেন্ট, তাহলে লুকোনোর কি আছে বুঝলাম না। আমি আমার ব্যক্তিগত কিছু প্রয়োজনে লুকিয়ে রেখেছি।
তুই বুঝবি না এসব ব্যাপার। বাড়ির লোকজন ছাড়াও বাহির থেকে আরো কত লোক আসছে এই বাড়িতে, জানিস তো? আচ্ছা, তা তুই প্রাচীর সাথে কোথায় বেরিয়েছিলে, আবার যেতে না যেতেই ফিরে আসলে? ও এই বলেছিল একটু মার্কেটে যাবে আমাকে নিয়ে, রাস্তায় যেতে না যেতেই মাইগ্রেন প্রবলেম শুরু হলো, আর যেতে পারলাম না। আমি শিমু আপুর কথা শুনে ঘর থেকে বেরিয়ে আসবো, ঠিক তখনও পেছন থেকে ডাক দিল আমায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোকে পল্লব। হ্যাঁ বলো। এই বিয়েতে তোর মত আছে তাই না? কোন বিয়েতে? কোন বিয়েতে আবার? তোর আর প্রাচীর বিয়েতে? তোমায় কে বললে এই কথা? না, এমনি আমার মনে হলো। তুমি আমাকে এখনো ঠিকঠাক চিনতেই পারোনি শিমু আপু। তুমি তো জানো তোমার গর্ভের এই বাচ্চাটা আমার ওর প্রতি কিছু দায়িত্ব আছে। শুধু ওর প্রতি কেন, আমার বাচ্চার মা তুমি, তোমার প্রতিও আমার কিছু কর্তব্য বোধ আছে। আমি কিনা এসব ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেব, এটা ভাবলে কি করে তুমি? শিমু আপুর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি ওকে নিয়ে বিছানার ওপরে বসালাম, তারপর ওর চোখের জল মুছে দিতে দিতে বলি, প্লিজ কান্না করো না। আমি জানি তোমার উপর দিয়ে কি বয়ে চলছে। আমার এক্ষুনি গিয়ে উচিত সবটা আমার পরিবারকে জানানো। যদি ওরা তোমাকে মেনে নাও নেয়, দরকার পড়লে এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাব আমরা। তারপরেও আমি নিজের কর্তব্য থেকে দূরে সরে আসবো না কখনোই। একটা কথা বলে রাখছি, তোমার আর তোমার এই বাচ্চার দায়িত্ব আজীবনের জন্য আমার। আর আমি এটাও চাই না আমার সন্তান অন্য কোনো কাপুরুষের পরিচয়ে বড় হোক। যদি তার জন্য তোমাকে বিয়ে করতে হয় আমি তাই করব, কিন্তু আমার মনের একটা খটকা দূর না হওয়া পর্যন্ত আমি যে সামনে পা বাড়াতে পারছি না। খটকা? কিসের খটকা? পরে বলবো তোমায়, যখন সেই খটকার সমাধান করতে পারবো। তুমি প্লিজ সেই কয়েকটা দিন সবকিছু সহ্য করে থাকো। আমি শীঘ্রই আমার পরিবারকে আমার ব্যাপারে সবটা জানাবো, তোমায় কথা দিচ্ছি। শিমু আপুকে কি করে বলি ও আমার সন্দেহের তালিকার বাইরে নয়? আমি এখন ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। যতদিন না পর্যন্ত নিজের বিশ্বাস ফিরে আসে আমি কিছুতেই ওকে আমার জীবনে স্থান দিতে পারবো না। শিমু আপুকে রেখে ওর ঘর থেকে বেরিয়ে গেলাম। বাইরে এসে দেখি ভাইয়া বসে বসে ফোন ঘাঁটছে। আমি ওর পাশে গিয়ে বসলাম। ভাইয়া আমার দিকে আর চোখে তাকিয়ে প্রশ্ন করে, কিরে, কিছু বলবি? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা ছিল আমার। কি কথা বল। না, আজ আর সংকোচ করলে চলবে না। ভাইয়াকে যে করেই হোক ওদের সমস্যার ব্যাপার আমায় বোঝাতে হবে। আমি ভালো করেই জানি ভাবি যেগুলো বলেছে তা মিথ্যে নয়। কোনো স্ত্রী এমনি এমনি এরকম একটা সেন্সিটিভ বিষয়ে স্বামীর ওপর দোষ চাপিয়ে দিতে পারে না। তুমি আর ভাবি হ্যাপি তো ভাইয়া? মানে, এ আবার কেমন প্রশ্ন? যা জিজ্ঞেস করেছি বলো। তোর দেখে কি মনে হয় আমরা অসুখী? কোনোদিন দেখেছিস আমাদের ভেতরে কথা কাটাকাটি হয়েছে? সব জিনিস দেখা যায় না ভাইয়া, যেটা দেখা যায় না আমি সেই দিক থেকেই জিজ্ঞেস করেছি তোমরা হ্যাপি কিনা। লক্ষ্য করছি ভাইয়া আমার কথা শুনে বেশ ইতস্তত বোধ করতে লাগলো। ও হয়তো এখনো বুঝে উঠতে পারছে না আমি কি বলেছি। বুঝলাম না, তুই এগুলো কি জিজ্ঞেস করছিস আমায়? কেন করছিস? বাবার মতো তোমাকেও বরাবর দেখে আসছি। বাইরের কাজ, ব্যবসা এগুলোই তোমার একমাত্র প্রায়োরিটি। তুমি তো আমার থেকে বড়, তুমি আমার থেকে ভালো বুঝো। একজন স্ত্রীকে শুধু খাওয়া পড়া দিয়ে সুখী করা যায় না ভাইয়া, আরো অনেক বিষয় থাকে।